একদিকে আবহাওয়ার উত্তাপ, অন্যদিকে ভোটের তাপ এবং উত্তাপ। নতুন বছর শুরু তো হলো ঠিকই, ক্যালেন্ডার বদলালো, কিন্তু বাঙালির কোট আনকোট ভাগ্য কি বদলাবে? এই ভোটের বছর হালখাতায় কি চাইছে বাঙালি, কিসের হিসাব রাখতে চাইছে? আসুন দেখি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভ্যাপসা গরমের মধ্যে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাস। কালবৈশাখী না আসুক, আজ বৈশাখে প্রচারের ঝড় উঠেছে। एक मौका मोदी को। तुम जीतेगा नहीं, ममता कुछ नहीं बोली। दिखाएंगे हमारा शक्ति कितना है। ওদিকে দোকানি হালখাতা করছেন, উপরে লক্ষ্মী গণেশের ছবি, লাল কালিতে আঁকা স্বস্তিক চিহ্ন। কি চাইছেন বাংলার দোকানদার? এখানে এই পশ্চিমবঙ্গে 15 বছর যখন কোনো কর্মস্থান, যখন কোনো চাকরি নেই, সেখানে ব্যবসাটা তো বুঝতেই পারছেন খুবই খারাপ। তো নতুন যে সরকার আসবে আগামী দিনে, তাদের কাছে এটাই আশা রাখবো, চাকরি যেন পায় বেকাররা মেধার ভিত্তিতে। দোকানি থেমে যান, প্রশ্ন থামে না। পয়লায় এক্সপ্রেসওয়ে ধরে ছুটতে ছুটতে চোখ চলে যায় কারখানার কঙ্কালে। বন্ধ মিলের গেটে, চা বাগানে নেতারা বলেন, परमानेंट नौकरी से युक्त कराने का काम करेंगे। पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। বাংলা এসে বলছে সব চাকরি করে দেগা। জিজ্ঞেস করুন 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল 12 বছর আগেও। 12 করে 24 কোটি হলো। 1000ও দিয়েছো। चाय बागान की इंडस्ट्री खत्म हो रही, इसके श्रमिकों के वेतन में बढ़ोतरी नहीं करते। এখানে আমরা 15টা চা বাগান খুলে দিয়েছি। আমরা চায়ের পাট্টাও দিচ্ছি, আমরা চা সুন্দরীও করে দিচ্ছি। কাজের কথা, ভাতের কথা, ভাতার কথা। শাসক দিচ্ছে মাসে মাসে 1500। প্রধান বিরোধী বলছে ক্ষমতায় এলে বেকাররা পাবেন মাসে মাসে 3000। ভাতা নাকি কাজ, কি চাই? বাড়িতে একটা করে অন্তত চাকরি অন্তত হোক। দুপুরের রোদ চড়া হয় বেকারের আরতি। যে সরকারই আসুক, যেভাবেই ভোট হোক, যে ইলেকশনই হোক, আমি এটা বলতে চাই কর্মসংস্থান যেন সবার ফার্স্টে, সবার সব থেকে বেশি ওটাকে মাহাত্ম্য দেওয়া হয়। অবহেলিত হচ্ছে, তারা যেন এরপরে সুবিচার পায়, এটাই আশা রাখবো। আমার মতো বহু ছেলে মেয়েই কষ্ট করে পড়াশোনা করেছে, তাই কর্মসংস্থান, চাকরি, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, টিচারের অভাব, তো শিক্ষার হাল ফিরুক। এসএসসিটা ভালোভাবে নিয়ে স্বচ্ছ নিয়োগ হোক, এটাই চাইব। তো বেকার যুবক যুবতীদের যা স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন বিকিয়ে না যায়। শিবরাম চক্রবর্তী একবার লিখেছিলেন, বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন বছর বলে খুব হইচই করার কিচ্ছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, 1 বছরের বেশি টেকেনি। শিবরামের কথা মতো 1433-এর ক্যালেন্ডারও একদিন পুরনো হবে। নতুন কারখানা, নতুন স্কুল, চাকরি আর শিক্ষার দাবিগুলো সেই ক্যালেন্ডার পুরনো হওয়ার আগে পূরণ হবে কি? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নববর্ষে দিনভর প্রচারের সব পক্ষই, কেউ মাছ নিয়ে হাঁটলেন, কেউ মন্দিরে পুজো দিলেন, ডান বাম সব পক্ষই দিলেন বাঙালি অস্মিতার শান। প্রভাত ফেরি থেকে সন্ধ্যের সভা, সরগরম রাজ্য রাজনীতি। বাংলা নতুন বছরের প্রথম দিন আর ভোটের প্রচার, 26-এর পয়লা বৈশাখ সব মিলেমিশে একাকার। সবুজ, গেরুয়া, লাল শিবির আলাদা হলেও সব রঙের একটাই পথ, জনতার চোখ টানা। সকাল সকাল ভবানীপুরে শুভেন্দু অধিকারী, প্রতিপক্ষের গড়ে গিয়ে শোভাযাত্রা, ফিরহাদ হাকিমের পাড়ায় প্রভাত ফেরি। বাঙালিয়ানায় শান দিয়ে হুঙ্কার শুভেন্দুর, পাল্টা খোঁচা ফিরহাদের। ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। একটা গান আছে মান্নাদের, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। শুভেন্দু যখন ভবানীপুরে, তখন টালিগঞ্জের রাস্তায় নামলেন রাজ্যের মন্ত্রী ও টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। অরূপের শোভাযাত্রায় নজর কাড়ল বিরাট মাছ।
আর হবে নাই বা কেন? মাছ তো শুধু আর মাছ নয়, এবারের বঙ্গযুদ্ধের ব্রহ্মাস্ত্র। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, মাছ আলাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাই তারা প্রতিবাদ স্বরূপ আজকে মাছ নিয়ে নববর্ষ পালন করছেন, আমাকে আহ্বান করেছেন, আমি তাতে সামিল হয়েছি। তৃণমূল ক্রমাগত মাছের কাঁটার খোঁচা দিয়ে যাচ্ছে বিজেপিকে। বিজেপি আবার কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টায়। স্মৃতি ইরানি দিলেন মাছ ভাজা খাওয়ানোর আমন্ত্রণ। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। নববর্ষের অঙ্গীকার, দুষ্টের দমন, এই থিমেও সকাল সকাল পথে দুই ফুলের শিবির। মানিকতলায় তাপস রায় তো উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য। নববর্ষের শোভাযাত্রায় শোভার কোনো খামতি নেই। আমাদের আরাধ্য দেবদেবীর কাছে প্রার্থনা যে মা তুমি দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো। খড়গপুরে আবার কীর্তনের তালে নাচলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বাংলায় নববর্ষ মানেই বার পুজো। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দেখা গেল ফুটবল নিয়ে মেতে উঠতে। বিরোধীরা ভালো থাকুক, বিরোধেই থাকুক, কাজ করার ক্ষমতা অর্জন করার চেষ্টা করুক। বাঙালিয়ানায় মেতে উঠতে ভুলেননি সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও। পাটানগর গঙ্গাপাড়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। কবি লিখেছেন, হে নূতন দেখা দিক বারবার। কিন্তু এমন ছবি কি বারবার হবে? নববর্ষ, মাছ, বাঙালিয়ানা আর ভোটের প্রচার বারবার কি আর একসঙ্গে পাওয়া যায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পয়লাতেই পয়লা হওয়ার ডাক, ক্ষমতা দখলের ডাক রাজনীতিকদের বার্তায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পয়লা বৈশাখের, লিখলেন চিঠি। আর সেখানে তৃণমূলের অপশাসন নিয়ে তোপ দাগলেন। অমিত শাহ তিনি নতুন অধ্যায়ের সূচনার বার্তা দিলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপিকে জমিদার বলে, বললেন অশুভ শক্তির কথাও। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। পয়লা বৈশাখে গলায় রবীন্দ্র সুর, আহা কি মধুর কি মধুর। বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। বাংলা নববর্ষের শুভেচ্ছা, সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ये नया वर्ष हमारे बंगाल को सोनार बांग्ला बनाने वाला हो, ऐसी मैं प्रार्थना करता हूँ। বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। ঠাঠা পোড়া রোদ্দুরে ভোট প্রচারে বেরিয়ে গলদঘর্ম হচ্ছেন, তবু বাঙালির মন ধরতে পহেলার আবেগ ধরা যে জরুরি তা বিলক্ষণ বোঝেন নেতারা। তাই শুভেচ্ছা, সঙ্গে কৌশলী বার্তাও। মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া পোস্টে SIR এর নাম বাদের বিষয়টি উল্লেখ করে অশুভ শক্তি, দিল্লির জমিদার এবং এজেন্সির মতো শব্দবন্ধ প্রয়োগ করেছেন। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন, আপনার একটা ভোট দয়া করে দিন। তৃণমূলে বাঙালি বহিরাগত ভাষ্যকে ভোতা করতে বিজেপিও পিছিয়ে নেই। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় নবজাগরণের সংকল্প নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলায় নতুন অধ্যায় শুরুর ডাক দিচ্ছেন তার ডেপুটি অমিত শাহ। মুখ্যমন্ত্রী পাড়ায় নববর্ষের প্রভাত ফেরি সেরেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। পারবে, মানুষ প্রস্তুত, ভয় কাটিয়ে ফেলেছে মানুষ। কবি হাকিমের পাড়া বলা হয়, আপনি আর পাড়া না, বঙ্গভূমি। বাঙালিকে যারা মারছে, বাঙালিকে যারা লাঞ্ছনা করছে, সেই ডবল ইঞ্জিন সরকারের দালালি করে, তাদের বাংলার মানুষ বিশ্বাস করে না। বঙ্গভূমিতে তারা জন্মেছেন, আছেন, কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। ভোটের প্রচারে বাঙালির নববর্ষের আবেগ ছুঁয়ে যাচ্ছে কংগ্রেস থেকে সিপিএম সব পক্ষই। মন্দিরে পুজো থেকে মানুষজনকে পহেলা শুভেচ্ছা জানাতে ভুলছেন না কেউই। একটা বাংলা বিদ্বেষ পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বাঙালির নতুন বছর, বাংলার নতুন বছর 1433, এটা প্রতিবাদের হাতিয়ার। পয়লা বৈশাখ শুধু একটা তারিখ নয়, শুধু ছুটির দিনও নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই দিনটির। পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন তৃণমূল। তাই কৌতূহল ভীষণ
এই ভোটে কি 16 আনা বাঙালি আনাই হয়ে উঠবে খেলা ঘোরানোর পালা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গাড়ি তল্লাশি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবারই নির্বাচন কমিশনের একটা নির্দেশিকাকে হাতিয়ার করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর গাড়ি বাদ দিয়ে সবার গাড়ি তল্লাশি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িও তল্লাশি করা হতে পারে, এমনটা অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল। আর এদিন আরো এক ধাপ এগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন তার গাড়ির সামনে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হলে প্রধানমন্ত্রীর নয় কেন? সুর সপ্তমে চড়িয়ে টাকা আনার অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িরও তল্লাশি। মঙ্গলবার তৃণমূলের অভিযোগ ছিল কমিশনের নির্দেশে মুখ্যমন্ত্রী বাদে সব নেতামন্ত্রীর গাড়ি তল্লাশি করা হবে। একটা হোয়াটসঅ্যাপ নির্দেশিকা তুলে ধরে অভিযোগ করেছিল তৃণমূল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়িও নাকি তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। বুধবার সেই অভিযোগকে আরও সপ্তগ্রামে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন তাঁর গাড়ির সামনেও কেন্দ্রীয় বাহিনী চলে এসেছিল, তবে তল্লাশি করতেই বাহিনী এসেছিল কিনা সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তার দাবি তিনিই বলেছিলেন পরীক্ষা করে দেখতে। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों CAPF का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों BJP का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा, ऐसा ही इलेक्शन चलेगा। কেন তল্লাশি? ভোটের আগে বাহিনী ও পুলিশের নাকা চেকিং চলছে চারদিকে। সেখানেই নেতামন্ত্রী বা প্রভাবশালীদেরও ছাড় নয় বলে নির্দেশ দিয়েছিল কমিশন। এদিন পাল্টা অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীরা গাড়িতে টাকা নিয়ে বাংলায় আসছেন। सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं, आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। इफ यू हैव द गॉड्स यू चेक माय कार एवरी डे। গত 7 এপ্রিল কলকাতায় একই দিনে 4 জায়গা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 57 লক্ষ টাকা। এখনো পর্যন্ত শুধু কলকাতা থেকে প্রায় 9 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির অভিযোগ তৃণমূলের নেতামন্ত্রীরা ভোট কিনতে টাকা বিলোচ্ছেন, আর সেই টাকা আনা নেওয়া চলছে নেতামন্ত্রীদের গাড়িতে। এদিন মুখ্যমন্ত্রী সেই অভিযোগকেই পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীদের ঘাড়ে ঠেলে দিলেন। কতবার মনে থাকবে লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর চপটারটা সিকিউরিটির কারণে চেকিং করা হচ্ছিল, তাতে যে চেকিং করেছিল অফিসার তাকে সাসপেন্ড করে দিয়েছিল কমিশন। আর এখানে নির্দেশ দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জির স্ত্রীকে টার্গেট করে, এরা ফ্যামিলিকে টার্গেট করছে। কেন উনি কি টাকা পয়সা নিয়ে ঘুরছেন? ভয়ের কি আছে? আরে গত ইলেকশনে মাননীয় অমিত শাহ চার্টার প্লেনকে এই করা হয়েছে, চেক করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। তো এখন নির্বাচন কমিশনের অধিকার আছে, যাকে সন্দেহ হবে যার গাড়ি তাকে চেক করবে। নাকা চেকিং লেগে আছে সব জায়গায়, আমার গাড়িও চেক করেছে গতবারে, তো করতেই পারে তারা। Many allegations that the Trinamool will try to leverage politically. I think that since it is waging a war against the Election Commission of India, the Election Commission of India is well equipped to respond to all such positions taken by the Trinamool Congress. টাকা পাচার, অবৈধ লেনদেন, ভোট কেনার অভিযোগ বাংলার নির্বাচনে নতুন নয়। 2021-এর নির্বাচনের সময় 300 কোটি টাকার বেশি নগদ ও মাদক বাজেয়াপ্ত হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে সেই সংখ্যা পৌঁছে গিয়েছিল 319 কোটিরও বেশি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাকি তৃণমূলের জয়ের পথে অন্যতম একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। কেন বলছি এই কথা? কারণ জেলার মধ্যেই কানাঘুষো এই কথা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি থেকে তাপসী মণ্ডল, আর প্রার্থীও করা হয়েছে এবারে নির্বাচনে তাকে। আর তাতে নাকি দলের একাংশ বসে গিয়েছেন, আর সেখান থেকে শুরু হচ্ছে কাঁটা বা দ্বন্দ্বের জায়গা। প্রাক্তন পুরপ্রধান তিনি বলছেন তাপসীর লড়াই বেশ কঠিন এই অঞ্চলে। তাহলে কি বিজেপির জয়ের রাস্তা তৃণমূলের গোষ্ঠীর কোন দল প্রশস্ত করে দিচ্ছে? লড়াইটা খুব মমতা ব্যানার্জির কাছে খুব সহজ, তাপসী মণ্ডলের কাছে কষ্টকর পরিস্থিতির মধ্যে লড়াই করতে। বিগত নির্বাচন ঘোষণা হওয়ার পরে একদিনও ডাক পাইনি। হলদিয়ায় তৃণমূলই বলছে তৃণমূল প্রার্থীর লড়াই কঠিন। তাপসী মণ্ডলের প্রচারে ব্রাত্য আদি তৃণমূল নেতারা, প্রথমে সিপিএম, পরে বিজেপি, এবার তৃণমূল। পরপর 3টে বিধানসভা ভোটে 3টি আলাদা দলের প্রার্থী হওয়া তাপসী মণ্ডলকে নিয়ে এমনই উপলব্ধি জোড়াফুলের প্রথম দিনের সৈনিকদের।
হলদিয়ার রাজনীতিতে পরিচিত মুখ দেবপ্রসাদ মণ্ডল একসময় হলদিয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। সেই পোড় খাওয়া নেতাও অনেক রাগঢাক করেও মনের কথাটা বলেই ফেললেন। সিপিএম যে লোকটা মানলো আমাকে, বিজেপি যে লোকটা মানলো আমাকে, যে লোকটা কেস খেয়ে আমাদের পুলিশে হাজত খাটালো, তাদের জন্য আমাদের খাটতে হচ্ছে, এটা কষ্ট হয়। পুরনো তৃণমূল নেতা দেবপ্রসাদ এক রাশ যন্ত্রণা নিয়ে প্রচারে যাচ্ছেন। আজিজুর রহমানের মতো যারা শিল্পাঞ্চলের দাপুটে নেতা, তারা তো ফেসবুকে দেওয়ালে লিখে দিয়েছেন, আমরা নিঃস্বার্থে দল করা কর্মীদের হারিয়েছি, বিজেপি এবং সিপিএম এর লোভী নেতাদের দলে পেয়েছি। নিশানা কে তা স্পষ্ট। আজিজুল বুঝে উঠতে পারছে না শেষ দুটো বিধানসভা নির্বাচনে যার বিরুদ্ধে গলা ফাটালেন সে তাপসীর হয়ে সওয়াল করবেন কিভাবে। আমাদেরকে মানুষ প্রশ্ন করছে যে আপনি যে ভোট চাইতে আসছেন তৃণমূলের পক্ষে, তাপসীদের পক্ষে, তো উনি থাকবেন তো দলে? তৃণমূলে যদি থাকেন তাহলে সেটা ভালো হবে। তাপসীকে নিয়ে জোড়া ফুলে নেতাদের কেউ কেউ বলে ফেলছেন ইনি তো তৃণমূলকে কোনোদিন নিজের ভোটটাও দেননি, তিনি নিজের ভোটের পর আদৌ থাকবেন তো? আমি যেহেতু বিজেপি থেকে এসেছি, তাই বিজেপি থেকে কিছু কর্মী তো অবশ্যই দলে আসবে, না আসলে দল বাড়বে কি করে? তারা নিজেদেরকে হলদিয়ার মালিক ভাবে আর হলদিয়ার জনগণকে কর্মচারী ভাবে, যে আমি মালিক যেখানেই যাব আর কর্মচারীরা সেখানেই ভোট দেবে। এইবারে সেটা হবে। এই টানা পোড়েন দেখে হলদিয়ার তৃণমূলের একাংশ কার্যত নিষ্ক্রিয়। ভোট ঘোষণার পর এখনো হলদিয়া মুখ হননি খোদ তৃণমূলের জেলা সভাপতি। বিজেপি রীতিমতো উৎফুল্ল। আপনাদের কিছু করতে হবে না, এই লাইলা মজনুকে তৃণমূলই সাইজ করে দেবে। বন্ধ আমাদের নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। 23 তারিখে সবাই তাপসী মণ্ডলের পক্ষে লড়াই করবে, 4 তারিখে সবাই মিলে ছবি যাবে। 2021-এ হলদিয়া থেকে তাপসী মণ্ডল 15,000 ভোটে জেতেন, কিন্তু গত লোকসভা নির্বাচনে এই হলদিয়া থেকে বিজেপি 18,500 ভোটের লিড নেয়। সেখানে দল বদল তাপসীকে নিয়ে হলদি নদীর পারে তৃণমূলে এমন চোরা স্রোত কারো কারো কাছে অন্য স্রোতের ইঙ্গিত দিচ্ছে। হলদিয়া থেকে সৌমেন মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মালতীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে জোরদার লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি বনাম কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও একটা চ্যালেঞ্জ দিচ্ছে মালদা গোটা জেলাকে নিয়ে। কিন্তু মালদার যে জেলা সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তার নিজের কেন্দ্রই কি তিনি নিজের দখলে রাখতে পারবেন? সেই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে তখন দেখা যাচ্ছে যে মালতীপুর বিধানসভা কেন্দ্রেই সারাক্ষণ পড়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি। আমি বিশেষ করে মালতীপুরে বলে যাব, আব্দুর রহিম বক্সিকে ভোট দিলে আরো অনেক কিছু আপনারা পাবেন। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। রাজনৈতিক মহলের মতে কারণ একটাই, মর্যাদার লড়াই। কারণ এই আসনেই কংগ্রেসের প্রার্থী তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা গনি পরিবারের মেয়ে মৌসম বেনজির নূর। মালতীপুর বিধানসভায় 70% মুসলিম ভোটার, 30% হিন্দু। 2021-এ 91,000 ভোটে জিতেছিলেন তৃণমূলের রহিম বক্সি, কিন্তু 24-এর লোকসভায় প্রায় 16,000 ভোটের লিড বাম কংগ্রেস জোটে যায়। মুসলিম প্রধান মালতীপুরের তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমেছে বলেই খবর। কংগ্রেসে ফিরে আবার ঘর গোছাচ্ছেন মৌসম। মঙ্গলবার মালদায় সভা করলেন রাহুল গান্ধী। সভায় জনতার উপস্থিতি মৌসম নূরের হাত শক্ত করছে। প্রচারে গিয়েও দেখেছি, কারণ তৃণমূলের প্রচুর ভাওতা আছে, অনেক বড় বড় বক্তব্য, কিন্তু কাজের বেলায় নেই, এটা মানুষ বুঝে গেছে। চাপ যে ব্যাপক হারে বেড়েছে সেটাই ভালোই টের পাচ্ছেন মালদার তৃণমূলের সভাপতি। তাই দিন নয় প্রচারের জন্য বেছে নিচ্ছেন রাত। ছোট ছোট সভা, মালতীপুরের মন জেতার চেষ্টায় রহিম বক্সি। কোথাও লোক হচ্ছে, কোথাও আবার ফাঁকা। গ্রামীণ এলাকা তো, এখানে অনেক দিনমজুর মানুষ আছেন, কৃষক মানুষ আছেন, যারা সারাদিন বাইরে কাজ করেন, মাঠে কাজ করেন, দিনমজুরির কাজ করেন, ভ্যান চালান। এবেলা সবাই বাড়ি ফিরে আসেন, সন্ধ্যাবেলা সবাই বাড়ি চলে আসেন, তাহলে সবাইকে একত্রিত হয়ে পাওয়া যায়। মুসলিম ভোটে কংগ্রেস ফাটল ধরিয়েছে, তাই মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে মালদা ও মুর্শিদাবাদের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেছেন, মালদা মুর্শিদাবাদে যারা ভোটের দায়িত্বে আছেন তারা মানুষকে বোঝান, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। কংগ্রেস নেতাদের জেতালে ওরা যদি কাল টাকা নিয়ে বিজেপিতে চলে যায় কি করবেন? কিন্তু তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকো যে রাহুলের সভাতেই দেখা গেল। আগে আমরা তৃণমূল করতাম, এখন তৃণমূলের কাট মানি দেখে, তৃণমূলের দুর্নীতি দেখে আমরা তৃণমূল করতে চাই না। তৃণমূল করছিলাম আগে, কিন্তু আজ থেকে আর করবো না তৃণমূল। মুসলিম ভোটে ভাগাভাগি, হিন্দু ভোটে বিজেপির থাবা। গত বছরই মালতীপুরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওকে বলছি মালতীপুরে ওকে হারাবো,
ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূলে। গৌড়ে জোড়া ফুলের গড়ে ভাঙন আতঙ্ক তীব্র। জেলায় দলের সেনাপতির মধ্যেও কি আত্মবিশ্বাসের অভাব? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। অস্বস্তি কম নেই বিজেপিতেও। একের পর এক হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীরা এই বঙ্গে আসছেন, শোভাযাত্রা করছেন, কিন্তু সেই শোভাযাত্রাতেই যদি তাল কাটে। হ্যাঁ, তেমনটাই হলো চুঁচুড়ায়। শোভাযাত্রা শেষ না করেই ফিরে গেলেন স্মৃতি ইরানি। কিন্তু কেন? দেখুন, কারণ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে, ধোঁয়াশাও অনেক রয়েছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে সেই শোভাযাত্রায় বিজেপির জেলা সভাপতি তিনি অনুপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে বিজেপি প্রার্থী বনাম জেলা সভাপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেই তাল কাটলো চুঁচুড়ায়। নিউ টাউনে দলের কর্মসূচি। তড়িঘড়ি হুগলির চুঁচুড়ায় বিজেপির প্রচার সেরে কলকাতায় ফিরলেন স্মৃতি ইরানি। যেখানে স্মৃতি ইরানির মতো সর্বভারতীয় নেত্রী এসেছেন, সেখানে কি এমন তারা যে মাঝপথে ফিরে গেলেন হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি? যে গৌতম চট্টোপাধ্যায় বাড়ি দূরের কোথাও নয়, চুঁচুড়াতে। আমাদের সঙ্গে মিছিলে ছিলেন, মাঝখান থেকে বেরিয়ে গেলেন, ওনার মিটিং ছিল, সংগঠনের কাজ আছে। তাই জন্য সভাপতি আছে তো আমাদের মধ্যে, ফোনে কথা হয়েছে, সভাপতি অন্য জায়গায় কাজে ব্যস্ত আছে। স্মৃতি ইরানি যেখানে, সেখানে বিজেপি জেলা সভাপতির প্রস্থানের পেছনে অন্য অঙ্ক দেখছেন অনেকে। এবার চুঁচুড়ায় বিজেপির প্রার্থী সুবীর নাগ। কয়েক বছর আগে সুবীরকে সরিয়ে বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি করা হয় গৌতমকে। সেই থেকে নাকি এই দুই নেতার দূরত্ব। সুবীর প্রার্থী হওয়ার পর থেকেই চুঁচুড়ায় একবারও দেখা যায়নি জেলা সভাপতিকে। বিজেপি প্রার্থী সুবীর নাগ অবশ্য বোঝাতেই চাইলেন ব্যক্তিগত কাজের জন্য চলে যান জেলা সভাপতি। তার নিজের ব্যবসা আছে, সেই কাজে ব্যস্ত ছিলেন, মঞ্চে এসেছিলেন আমি যেটা শুনেছি, এবং ওখানে তিনি ওই টাইমের জন্যই যেতে পারেননি আর কি। তারও পুজো ছিল। বাড়িতে পুজো পাঠ আগে না দলের কর্মসূচি? প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছে তৃণমূল। স্মৃতি ইরানির আজকে চুঁচুড়ায় আসার আগে তো 12 তারিখ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই চুঁচুড়োতে একটা ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পে বিজেপি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানা দরকার ছিল। গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় প্রায় 20,000 ভোটে জিতেছিল তৃণমূল। লোকসভা ভোটে সেখানে তৃণমূল পিছিয়ে পড়ে। চুঁচুড়া থেকে বিজেপি 8,264 ভোটে লিড পায়। একসময় সুবীর নাগের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বিবাদ বারবার সামনে এসেছিল। সেখানেই বিজেপি জেলা সভাপতি ও প্রার্থীর মন কষাকষি কি বিজেপির কষ্টের কারণ হবে? রাজ্যের সব থেকে বড় বিধানসভায় বিজেপির ঘরের লড়াই যে বড় হচ্ছে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূল বিধায়কের ওয়ার্ডেই ভাঙাচোরা রাস্তা। এখন বৃষ্টি নেই, গরম, কিন্তু এখনো সেই রাস্তায় জল জমে রয়েছে। আর সেই ভাঙা রাস্তাতে ঢুকেই প্রচার করলেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী কিছুই জানেন না, অস্বস্তি ঢাকতে এই সাফাই দিচ্ছেন তৃণমূল প্রার্থী। একটা জায়গায় আপনারা দেখেছেন যে কিছু রাস্তার এতটুকু অংশ শুরু হয়েছে। বাংলাই চেনে না, বর্ধমান কি চিনবে? শহরের রাস্তা না পাড়াগাঁয়ের এদোগলি? কোথাও ঢালাই উঠে গেছে বহুদিন আগে, কোথাও এই গরমেও রাস্তায় জমে জল। এটাই বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের ওয়ার্ড। বর্ধমান পুরসভা 23 নম্বর ওয়ার্ডের বস্তাপট্টির অবস্থা এমনই ভয়ঙ্কর। যে পাড়ায় তিনি থাকেন সেখানে ঝকঝকে রাস্তা, আলো। কেউ কেউ বলেন 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর থাকাকালীন কাজ দেখিয়ে খোকন বিধায়কের টিকিট পান। আর এইখানেই আঘাত এনেছেন বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থীর ওয়ার্ডে প্রচারে গিয়ে কথা কাজের ফারাক তুলে ধরেছেন। হেভিওয়েট হলে তার বাড়ির সামনে আপনার রাস্তা থাকবে, তার বাড়ির সামনে আপনার আলো জ্বলবে। দেখুন এখানে সবগুলো ত্রিফলা লাইট জ্বালিয়েছে, টেন্ডার হয়েছে, টাকা চলে গেছে, একটা দেখবেন স্ট্রিট লাইট জ্বলে না। প্রথমে বর্ধমান পুরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খোকন দাস, পরে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। এখন সেখানকার কাউন্সিলর তাঁরই স্ত্রী মৌসুমী দাস, যিনি আবার পুরসভার ভাইস চেয়ারম্যান। তৃণমূল প্রার্থীর ওয়ার্ডে অনুন্নয়ন দেখিয়ে প্রচার বিজেপি প্রার্থী। আমল না দিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূলের খোকন। নতুন করে আবার ঢালাই, আবার ড্রেন হচ্ছে, গোটা জায়গা সুন্দর হচ্ছে। ওই কোথায় একটা গর্ত পড়ে রইলো সেটা ছবি তোলে, নির্বাচন নয়। রাস্তাঘাট আজকে সব থেকে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে। বর্ধমান শহরে যারা ভোট দেবেন তারা, আমি মনে করি যে তারা অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ। 2021-এর বিধানসভা ভোটে বর্ধমান দক্ষিণে 8,105 ভোটে জেতে তৃণমূল। লোকসভা নির্বাচনে জোড়া ফুলে গিয়ে থাকলেও লিড ছিল 7,288।
এই প্রেক্ষাপটে বিদায় বিধায়কের গড়ে ঢুকে প্রদীপের নিচে অন্ধকার তুলে ধরলেন বিজেপি প্রার্থী। তাতে অবশ্য বর্ধমানের ঝগড়া বর্ধিত হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। মনোনয়নের হলফনামায় তথ্য গোপন করেছেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। কমিশনে লিখিত অভিযোগ, এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তার প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুজয় হাজরা তিনি বলছেন যে কমিশন যদি জানতে চায় কমিশনকেই তিনি উত্তর দেবেন। কিন্তু ঠিক কি অভিযোগ বিজেপির, আসুন দেখি। প্রচার পর্ব তুঙ্গে, হাতে আর মাত্র কটা দিন। 23 তারিখ ভোটের লড়াই, মনোনয়ন স্ক্রুটিনি সব শেষ। এর মধ্যেই মনোনয়ন বাতিলের দাবি। সাংবাদিক বৈঠকে একগুচ্ছ কাগজ হাতে নিয়ে মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের অভিযোগ তৃণমূল প্রার্থী তথ্য গোপন করেছেন। লাভজনক ব্যবসা আইটি মল, তাকে না দেখিয়ে কোটি কোটি টাকার যে ট্রানজাকশন উনি করেছেন সেটা না দেখিয়ে তথ্য গোপন করেছেন। উনার যে ক্যান্ডিডেটার সেটা এমসিসি গাইডলাইন অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রিজেক্ট করতে হবে। পেশাগতভাবে ব্যবসায়ী মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তাঁর যুক্তি, কোনো কিছুই তিনি গোপন করেননি। রোজগারের সব তথ্য তার আইটি ফাইলে আছে, সেটাই তিনি জমা করেছেন নির্বাচনী হলফনামায়। কমিশন চাইলে সব তথ্য দিয়ে দেবেন। লেখাই আছে বাই প্রফেশন বিজনেস। আমার যে ইনকাম ট্যাক্স ফাইল আছে সেই ইনকাম ট্যাক্স ফাইলেই আমার সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, ফলে গোপনীয়তার কোনো প্রশ্নই নেই। পথে প্রচারে এখন তুমুল লড়াই চলছে, স্লোগানে স্লোগানে সরগরম রাস্তা। এর মাঝেই কাগজে কলমে লড়াই মেদিনীপুরে। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বান্দোয়ান নামটা শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত। মাওবাদীদের সেই লাল চোখকে এখনো ভোলেনি বান্দোয়ান। মাওবাদীরা নেই, কিন্তু তাদের সেই শহীদ পরিবারকেই সামনে রেখে এবার প্রচারে নেমেছে বামেরা। বামেদের বক্তব্য কি, যে শুধুমাত্র বামেদের শহীদ পরিবার বলেই ক্ষতিপূরণ এখনো অবধি মেলেনি। প্রচারে এমনটাই শোনা গেল। একদিকে সভামঞ্চ, অন্যদিকে শহীদ স্মরণের মঞ্চ, আরেক পাশে শহীদ পরিবারের সদস্যদের বসার জায়গা। দেখে অনেকেই ভাবতে পারে নতুন কোনো ঘটনা ঘটেছে বান্দোয়ান। না, নতুন কোনো ঘটনা নয়, বরং পুরনো ঘটনাকে নতুন করে সামনে আনার চেষ্টা, ভোটের ইস্যু করার চেষ্টা। পুরুলিয়ার বান্দোয়ান ও বলরামপুর এই দুই বিধানসভা এলাকায় 36 জন সিপিআইএম কর্মী সমর্থক খুন হয়েছিলেন মাওবাদীদের হাতে। এখনও নিখোঁজ এক ICDS কর্মী। সেই ঘটনাকে সামনে রেখেই যেন 26-এর ভোট বৈতরণী পার করতে চাইছে সিপিএম। মাওবাদী ও তৃণমূলকে এক সারিতে রেখে আক্রমণে সিপিএম। মমতা ব্যানার্জি গদিতে বসার জন্য এই মাওবাদীদের স্টেন গানার, মেশিন গান আর ল্যান্ড মাইন নিয়ে এ রাজ্যকে ছাড়খাড় করতে চেষ্টা করেছেন। তখন সব শিয়ালের একরা হয়েছিল। এই পশ্চিম বাংলার জঙ্গল মহলে একটা কথা চালু হয়েছিল, মাওমুলি মাওমুলি মাওমুলি। তৃণমূলীরাই আসলে মাওবাদী। সভায় উপস্থিত শহীদ পরিবারের অভিযোগ, সেদিনের খুনিরাই নাকি সরকারি সব সুযোগ পেয়েছেন, বঞ্চিত হতে হয়েছে তাদের। ভোট দেওয়াটা নাই তো, যারা তখন যে মাওবাদী যেটা তৃণমূল নেতা যে আতঙ্ক যেটা সেই দলে যারা ছিল আর কি, অনেকে চাকরি পেয়েছে, ওই যারা খুন করেছে তারাই চাকরি পেয়েছে। সিপিএম এর অভিযোগ নিয়ে কি বলছেন বলরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ও পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সোরেন। ওদের সরকার, ওদের পুলিশ, ওদের সবকিছুই তো ছিল। তো তৃণমূল কংগ্রেসের তখন এখানে কার এত দম ছিল ওদের ইয়ার উপরে কথা বলা, কাজ করা? তো সমস্ত শহীদ পরিবারকে আমাদের সরকার সম্মান দিয়েছে। একসময় লাল দুর্গ এখন দুই ফুলের টক্করে ফুটছে। ভোট প্রচারে মাওবাদ মুক্ত দেশের বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাও তার অংশ। भाजपा ने देश को नक्सलवाद से मुक्त किया है। একসময় গড় পুরুলিয়ায় এখন তৃতীয় স্থানে বামেরা। শহীদ আবেগে শান দিয়ে পুরুলিয়ায় কি লাল পতাকা উড়বে? তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। কর্মী নেতার সামনে রাখা বান্ডিল বান্ডিল নোট, এ নিয়ে স্বাভাবিকভাবেই কর্মী সমাজের নেতা অজিত মাহাতো তিনি যথেষ্ট অস্বস্তিতে। এদিকে এই ঘটনা সামনে আসতেই একাধিক তথ্য সামনে আসছে। আর অজিত মাহাতো তিনি বলছেন গোটাটাই তৃণমূলের চক্রান্ত, যদিও তৃণমূল এই সমস্ত কিছু উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেখেছে। সামনে রাখা বান্ডিল বান্ডিল নোট আর চেয়ারে যাকে সাদা পাঞ্জাবি পরে বসে থাকতে দেখা যাচ্ছে, অনেকেরই দাবি তিনি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো।
বিধানসভা ভোটের মুখে এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পুরুলিয়া। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। জঙ্গলমহলের একাধিক কর্মী আন্দোলনের নেতৃত্বে ছিলেন এই অজিত, যার ছেলে বিশ্বজিৎ মাহাতোকে এবার পুরুলিয়ার জয়পুর থেকে প্রার্থী করেছে বিজেপি। আর এই ভিডিও সামনে আসতেই তৃণমূলের নিশানায় অজিত। যে সমাজকে বিক্রি করে টাকা রোজগার করেছে সে আর কি কথা বলবে? একটা মিথ্যাবাদীর দল, ভ্রষ্টাচারের দল, সেই দলে যোগদান করেছে, তো সে মিথ্যা কথা বলছে নিজের পিঠ বাঁচানোর জন্য। অজিত মাহাতো পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছেন। অজিত মাহাতোকে নির্বাচনের প্রাক্কাল এটা পরিষ্কার কথা হচ্ছে টিএমসি পুরা গভীর ষড়যন্ত্র। কারণ আমি ওপেন বলেছি যে সরকার আমাদের উপর অত্যাচার, যে উৎপীড়ন চালালো, তৈরি করে প্লেন করে পুলিশ দিয়ে অ্যারেস্ট থেকে শুরু করে শিশু, বৃদ্ধা কাউকে বাদ দেয় নাই, তার বিরুদ্ধে আমরা ঘোষণা করেছিলাম 8ই অক্টোবর একটি ভোট টিএমসি কে দিব না। এদিকে কুর্মী নেতার বিরুদ্ধে যখন এরকম অভিযোগ উঠেছে, তখন পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে কুর্মীদের নিয়ে শক্তি বাড়াতে চাইছে বিজেপি। কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের হাত ধরে প্রায় 150 পরিবার যোগ দিলেন বিজেপিতে। আত্মনির্ভর ভারত এবং তুষ্টিকরণের রাজনীতি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিজেপিতে যোগদান করলাম। কেশিয়ারিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডি মহাশয়ের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত 3 দিন আগে কেশিয়ারি একদম মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, জনপ্লাবন ঘটেছে, কেশিয়ারির মানুষ আবেগে ভেসেছে সেদিন। সেই দিনই কেশিয়ারি মানুষ বুঝিয়ে দিয়েছে তারা দিদির সাথে আছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া মিলিয়ে 30টি বিধানসভা আসনে কুর্মী ভোট গুরুত্বপূর্ণ। বান্দোয়ানে 39%, গোপীবল্লভপুরে 30, ঝাড়গ্রামে 23, বিনপুরে 22, শালবনীতে 19 এবং মেদিনীপুর বিধানসভায় 13% রয়েছে কুর্মী ভোট। সেই কুর্মীদের অনেকেই এখন পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন। তাতে কি জঙ্গলে বিজেপির জনসমর্থন ফিরবে? তপন হালদার ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।